এই, এখনো আসছে না কেন? রিল্যাক্স, যাকে অর্ডার দিয়েছি সে তো আর উড়ে উড়ে আসছে না, তাই না? একটা হেলিকপ্টারও নেই যে সেখানে চড়ে আসবে। তার উপর থেকে ল্যান্ড করার মতন জায়গাও নেই। যদি উপর থেকে ছুড়ে দিলে আমি ক্যাচ ধরে নিতে পারতাম। বড়লোক দোকানে অর্ডার দিতে পারেননি, যারা হেলিকপ্টার দিয়ে অর্ডার পার্সেল করে। নিলয় আহম্মক হয়ে বলল, এটা বাংলাদেশ, এখানে এত বড় দোকান আছে বলে মনে হয়? অবশ্য তুমি চাইলে আমি একটা দোকান খুলতে পারি। জ্যোৎস্না মুখ ভিংচে কেটে বলল, যে টিউবলাইট ফ্যাচ ফ্যাচ করে কাঁদে সে এত আত্মবিশ্বাস কোথায় পায়? নিলয় থতমত খেলেও গলা খাঁকড়ে দিয়ে বলে উঠল, আমি ইচ্ছে করে কাঁদি, কাঁদলে চোখের সমস্ত রোগ জীবাণু বেরিয়ে যায় ওখানে। জ্যোৎস্না হেসে ফেলে বলল, টিউবলাইটের লজিক টিউবলাইটের মতোই। ওর হাসির মাঝে 4-5 জনের এক দল ছেলের মধ্যে একজন বলে উঠল, মামুনি, আমাদের সাথে চলো, তোমাকে হেলিকপ্টারে ঘুরিয়ে নিয়ে বেড়াবো আর ভালোবাসাও দিব। জ্যোৎস্নার হাসি থেমে গেল। ছেলেটা আবারও বলে উঠল, তোমার পছন্দ এত খারাপ কেন? এমন হ্যাংলা ছেলের সাথে তোমার কি? তুমি আমার মতো ছেলের বিছানায় থাকার যোগ্য। চলো একটা ট্রায়াল দেখাই। বলে ছেলেটা কুৎসিত হাসলো। ওর সাথে ওর সাঙ্গপাঙ্গরাও হাসলো। জ্যোৎস্নার মুখটা থতমত হয়ে গেছে, সাথে ভীষণ কান্নাও পাচ্ছে। এত বিশ্রী কথা শুনে ও অস্পষ্ট স্বরে নিলয়কে বলল। চলুন এখান থেকেই যাই। নিলয় অত্যন্ত গভীর গলায় বলল, কেন? এটা ভালো না, প্লিজ এখান থেকে চলুন। কথাটা বলার সময় ওর গলা কেঁপে উঠল আর চোখ ছলছল করে উঠল। তা দেখে নিলয়ের মুখটা কাঠিন্যতায় ছেয়ে গেল। ও জ্যোৎস্নাকে বলতে লাগলো, তুমি এখানে বসে থাকো, আমি আসছি। কথাটা বলে ও ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। তা দেখে জ্যোৎস্নার ভয়ে বুক ধুকপুক করতে লাগলো। নিলয়কে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে লিডার ছেলেটা হাসতে হাসতে বলল, ও বাবা, রেগে গেছো? এই এই ছেলেটা রেগে গেছে, তোরা ভয় পাওয়ার অভিনয় কর। বলে ওরা ভয় পাওয়ার অভিনয় করে পর মুহূর্তে জোরে জোরে হাসতে লাগলো। নিলয় ছেলেটার মুখোমুখি এসে দাঁড়ালো, অতঃপর নিজেও এক পলক হেসে ওর গাল বরাবর এক ঘুষি দিল। সেই ঘুষির ভার এতটাই ছিল যে ছেলেটা মাটিতে পড়ে গেল। ওর দুনিয়া দুলতে লাগলো। তা দেখে জ্যোৎস্নার পাশাপাশি বাকি ছেলেগুলো চোখ বড় বড় হয়ে গেল। নিলয় থামলো না। ও মাটিতে পড়ে থাকা ছেলেটার উপর ঝুঁকে ওর মুখে এলো পাথারি ঘুষি মারতে লাগলো। বাকি ছেলেগুলো এবার ভয় পেয়ে গেল। ওরা নিলয়কে আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। নিলয় একের পর এক ঘুষি মেরেই চলেছে আর বলছে, যে মুখ দিয়ে খারাপ কথা বলে আমার জ্যোৎস্নার চোখে পানি এনেছিস, সেই মুখ আমি ভেঙে দিব। অবস্থা বেগতিক দিকে জ্যোৎস্না হন্তদন্ত হয়ে ওর দিকে এগিয়ে এসে ওর কাঁধে ঝাঁকিয়ে বলল, প্লিজ থামুন, মরে যাবে। মারলে মারুক, ওর জন্য মৃত্যুই উপযুক্ত। ওই থামুন প্লিজ। ও থামছে না। জ্যোৎস্না দিশেহারা বলল, পার্কে খুব একটা ভিড় নেই, তাই সাহায্যও নিতে পারবে না ও। জ্যোৎস্না নিলয়ের কলার টেনে বলল। এই নিলয়, হয়েছে তো, থামুন এবার। নিলয় এবার থেমে গেল। ও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এই প্রথমবার জ্যোৎস্নার মুখে নিজের নাম শুনে ও থামতে বাধ্য হলো। ছেলেটাকে আধমরা অবস্থায় ফেলে রেখে ও হাত উঁচিয়ে বলল, দ্বিতীয়বার আমার জ্যোৎস্নার সাথে বেয়াদবি করার আগে 1000 বার ভাববি। জ্যোৎস্না ওকে টানতে টানতে নিয়ে গেল। বাকি ছেলেগুলো নিজের বসকে নিয়ে আগলে নিল। নীলের হাত থেকে রক্ত ঝরছে। তা দেখে জ্যোৎস্না উত্তেজিত হয়ে বলল, হাই আল্লাহ, আপনার হাত থেকে রক্ত পড়ছে। নীলের মুখটা এখনো কঠিন হয়ে আছে। ও কাটকাট গলায় বলল, যার ঝরার সে ঝরবে, তুমি চুপচাপ হাঁটো। জ্যোৎস্না হাঁটল না। ও দোকান থেকে একটা ব্যান্ডেজ কিনে এনে নিলয়কে এক জায়গায় বসিয়ে দিয়ে ওর হাত ব্যান্ডেজ করে দিতে লাগলো। হঠাৎ নিলয়ের দিকে চোখ যেতেই দেখলো ওর মুখটা লাল বর্ণ ধারণ করেছে। তবে এটা রাগের জন্য না, বরং ও লজ্জায় লাল হয়েছে। তা দেখে জ্যোৎস্নার হাসি পেল। ও গলা খাঁকড়ে দিয়ে বলল, আমার টিউবলাইটে দুটো অজানা রূপ দেখলাম আজ। এক, এতটা ভয়ঙ্কর যে হতে পারেন সেটা ভাবিনি। দুই, আপনি লজ্জা পেলে আপনার মুখ আর কান লাল হয়ে যায়। নিলয় নিজের স্বভাবে ফিরে এসে বলল, যাক দুষ্টু, রাস্তাঘাটে কেউ এভাবে হাত ধরে? আমার বুঝি লজ্জা করে না? তুমি নির্লজ্জ হয়ে গেছো জ্যোৎস্না।
প্রকৃতি আর শান্ত রূপ ধারণ করেছে। গাছে গাছে বাঁধা পাখিরা শান্ত, বাতাস শান্ত, তেমনি শান্ত হয়ে রাত সেই শান্ত প্রকৃতির প্রতি নজর দিয়েছে। নজর প্রকৃতির দিকে থাকলেও মন যে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছে। মন আর মস্তিষ্ক শুধু গুড়বাজের শেষাক্ত কথা আর ওর মলিন মুখখানা ঘুরপাক খাচ্ছে। প্রকৃতি দেখা থেকে অব্যাহতি নিয়ে রাত অবহেলায় পড়ে থাকা ফোনটার দিকে তাকালো। একজনকেও ফোন দিতে চাচ্ছে না, কিন্তু কোথায় যেন একটু দ্বিধা কাজ করছে। বারবার ফোনে হাত দিতে ধরেও থেমে গেল। অবশেষে ফোনটা হাতে নিল ও, কিন্তু যাকে ফোন দেওয়ার কথা তাকে দিচ্ছে না। ফোনের স্ক্রিনে পুলিশ নামটা জ্বলজ্বল করছে। রাত সেই সেভ করা নাম্বারটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। কয়েকবার হাতটা কল অপশনে চলে গেল। শেষ মুহূর্তে হাত সরিয়ে নিয়েছে রাত। এসব দোনামানা করতেই 1 ঘন্টা চলে গেল, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। হঠাৎ কোথা থেকে জ্যোৎস্না উড়ে এসে কল অপশনে ক্লিক করলো। রাত যার পরনায় অবাক হয়ে বলল, এটা কি করলি? যেটা তোর করার কথা ছিল, গাধা। রাত ফোন কেটে দেওয়ার চেষ্টা করতে ধরলে জ্যোৎস্না ওকে আটকাতে লাগলো। ওদের দু বোনের ধস্তাধস্তির মাঝে ওদিকে ফোন রিসিভ হয়ে গেল। তা দেখে জ্যোৎস্না বাঁকা এসে বলল, এবার সামলাও, আমি চললাম। জ্যোৎস্না যেমন উড়ে এসেছিল তেমনি নাচতে নাচতে চলে গেল রুম থেকে। ওর গমন পথে এর থেকে চোখ সরিয়ে রাত কম্পিত হাতে ফোনটা নিজের কানে রাখলো, তবে কথা বলল না। অবশ্য গুরবাজও এখনো কিছু বলছে না। এভাবে কয়েক মিনিট কেটে গেল। অতবার রাত বড় করে একটা শ্বাস নিয়ে নমনীয় কণ্ঠে বলল, শুনুন। পাক্কা 1 মিনিট পর গুরবাজ গমগম স্বরে বলল, আসলে আমি কি? আমি তখন ওভাবে বলতে চাইনি। আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। কিন্তু দিয়েছ। আমি তো ইচ্ছে করে বলেছিলাম, মন থেকে বলিনি। তো মনে কি ছিল? আমি আপনাকে বিয়ে করতে চাই না, এটা সত্যি বলছি, মন থেকে বলিনি। বুঝলাম, মন থেকে বলনি, এটা বাইরের কথা ছিল। আমি জানতে চাচ্ছি ভেতরের কথা কি ছিল। রাত হাঁসফাঁস করতে লাগলো, তবুও অস্ফুট স্বরে বলে উঠল, এর উল্টোটা। তার মানে আমাকে বিয়ে করতে চাও তুমি? রাতের অবস্থা বেগতিক হয়ে গেল। এই লোক ওকে কথা চারে ফাঁসাতে চাচ্ছে, আর ও ফেঁসেও যাচ্ছে। ওর থেকে জবাব না পেয়ে গুরবাজ কাটকাট গলায় বলল, ওহ, বুঝছে, সেটাও চাও না। তুমি শুধু চাও আমি যেন বিয়েটা ভেঙে দেই, তাই না? আচ্ছা ঠিক আছে, তাই হবে, রাখছি। বলে গুরবাজ ফোন কেটে দিল। রাত থম মেরে বসে থাকলো। ওর হঠাৎ ভীষণ খারাপ লাগতে শুরু করলো। এভাবে কয় মিনিট বসে থাকলো সেটা রাত জানে না, তবে বাবার ডাকে ওর ধ্যান ভাঙলো। জোবাই সিদ্দিকী গম্ভীর গলায় বললেন, গুরবাজ ফোন দিয়ে এসব কি বললো? জিম, দ্রুত নিচে নেমে এসো। রাত বুঝে গেল জিম বলতে ওকেই ডাকছে ওর বাবা। তার মানে গুরবাজ বিয়ে ভেঙে দিল। এত সহজে কীভাবে ভেঙে দিল? না, রাত এসব ভাবতে পারছে না। ও তৎক্ষণাৎ গুরবাজের নাম্বারে ডায়াল করলো। দুবার রিং পড়তেই রিসিভ হলো। রিসিভ হতেই রাত কম্পিত গলায় বলে উঠল, সত্যি বিয়ে ভেঙে দিলেন? হ্যাঁ, তো সেটাই তো তুমি চেয়েছিলে। আমি তো তোমার ইচ্ছা পূরণ করলাম, এতেও সমস্যা? রাতের এবার চোখ ছলছল করে উঠল। ও ভিজা কণ্ঠে বলতে লাগলো, হ্যাঁ সমস্যা, কারণ আমি ওটা চাইনি। আমি আপনাকে বিয়ে করতে চাই, আর হ্যাঁ ভালোবাসবো, সত্যি বলছি। তবুও বিয়ে ভাঙবেন না প্লিজ। বলতে বলতে রাত কেঁদে ফেলল। ক্ষণকালোকে কাঁদতে দিয়ে গুরবাজ অস্পষ্ট হেসে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, এই যে আমার বাচ্চাদের মাম্মা, কান্না থামাও আর বিয়ের প্রস্তুতি নাও। আমি 1 মাস পরের বিয়েটা ভেঙে দিয়ে সেটা পরশুতে এনেছি। রাত কান্না থামিয়ে হতভম্ব গলায় বলল, মানে কি? তুমি কিভাবে ভাবলে আমি তোমার সাথে বিয়ে ভেঙে দিব? না, কখনোই না। তুমি চাও আর না চাও, ভালোবাসো আর না বাসো, তবু আমার বউ হয়ে থাকতে হবে। কিন্তু কি কিন্তু? তবে তোমার ভুল বোঝাবুঝির কারণে আমি তোমার এমন রূপ দেখবো সেটা ভাবতে পারিনি। এবার তো আমি তোমাকে আরো বেশি করে ভালোবেসে ফেললাম। বাই দ্য ওয়ে, নিচে গিয়ে দেখো আসল কাহিনী কি। ভুলভাল ভেবে কান্না করো না। গুরবাজ ফোন কেটে দিয়ে মুচকি হাসলো। কালু মিয়া পাশ দিয়ে যাচ্ছিল। ওর হাসির দিকে চোখ যেতে ও আর্তনাদ করে উঠল। তা দেখে গুরবাজের মুখের হাসি মিলিয়ে গেল। ভ্রু কোচকে বলল, কি সমস্যা কালু মিয়া?
কালী মিয়া ওর দিকে এগিয়ে এসে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল। আপনি হাসতেও পারেন? গুরবাজ কপাল কুঁচকে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ওকে দ্বিতীয় দফায় অবাক করে দিয়ে আবার হাসলো। তা দেখে কালু মিয়া আর্তনাদ করে বলতে লাগলো, স্যার, আপনার উপর জিন আঁচড় করেছে? চুপ থাকো, এটা চিনেন না, এটা আমার বাচ্চাদের মাম্মার আচর। বলে গুরবাজ মুচকি মুচকি হাসতে লাগলো। আর কালু মিয়া সেই হাসির দিকে তাকিয়ে ক্ষণে ক্ষণে হার্ট অ্যাটাক করতে লাগলো। তুমি গুরবাজকে কি বলেছ? জোবাইয়ের সিদ্দিকির হুঙ্কারে জিম ভয় পেয়ে গেল। ও ভেবেছিল রাত ভেবে হয়তো ওর নাম নিয়েছিল, কিন্তু এসে দেখলো ঘটনা পুরো উল্টা। জিম মনে মনে বলতে লাগলো, দোষ করলে জীবের নাম মনে হারায় না? জোবায়ের সিদ্দিকী ওরফে বাবার। জোবাইয়ের সিদ্দিকি পুনরায় বলে উঠলেন। কি হলো, কথা বলছো না কেন? জিম অস্ফুট স্বরে বলল। কি বলেছি? নাইমা রহমান, জ্যোৎস্না আর রাতও হন্তদন্ত হয়ে সেখানে চলে আসলো। সবার হয়ে রাত ব্যস্ত কণ্ঠে বলে উঠল। জি মোনাকে কি বলেছে বাবা? কি বলছো জানো? সবাই একযোগে বলল না। জোবাইর সিদ্দিকি ভ্রুকুচকে ওদের দিকে এক সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে, আমি বলছি। ওই লিলিপুট গুরবাজকে বলেছে তাড়াতাড়ি আপুকে বিয়ে করে নাও। আপুর বিয়ে হলে আমার বিয়েটাও নির্দ্বিধায় হয়ে যায়। সবাই অবিশ্বাস্য দৃষ্টিতে জিমের দিকে তাকালো। অবশ্য জিমও অবিশ্বাস্য দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে। জোবাইর সিদ্দিকি পুনরায় বলতে লাগলেন, এখন গুরবাজ বিয়ের ডেট এগিয়ে এনেছে। ও পরশু রাতেই বিয়ে করতে চায় এবং এটা নাকি ওর ফাইনাল ডিসিশন। এরই মাঝে জ্যোৎস্না বলে উঠল, কি রে জিম, আমার টিউব না মানে দ্বিতীয় জনকে বলিসনি? নাইমা রহমান গরম চোখে তাকাতেই জ্যোৎস্না থতমত খেয়ে মাথা নিচু করে ফেলল। নাইমা রহমান কণ্ঠটা খাটো করে শুধুমাত্র ওকে শোনানোর জন্য দাঁতে দাঁত চেপে বললেন, নির্লজ্জ মেয়ে, মুখে কিছুই আটকায় না, একদম নিজের বাপের স্বভাব পেয়েছে। জ্যোৎস্না প্রথম দফায় লজ্জা পেল, বাবার প্রসঙ্গ আসতেই হেসে ফেলল। তাদেরকে নাইমা রহমান পুনরায় কিছু বলতে যাবেন, তার আগে জিমের কথা শুনে উনি থেমে গেলেন। সত্যি বলছি, আমি গুরবাজ ভাইয়ের সাথে কথা বলিনি। আমার কাছে তো ফোনই নেই। তাহলে কি ও মিথ্যা কথা বলছে? খবরদার, নিজের দোষ অন্যের উপর চাপাবে না। সেদিন তুমি আমাকেও বলেছো যে তুমি বিয়ে করতে চাও। ওটা তো রাগের মাথায় বলেছিলাম। তোমার রাগও আছে ছোকরা। যাক, সেটা পরে গবেষণা করা যাবে। তার আগে বিয়ের সমস্ত ব্যবস্থা করতে হবে। আমার সাথে চলো নাইমা। ওনারা চলে গেলেন। পড়ে রইল 3 বাচ্চা। জ্যোৎস্না কাটকাট গলায় বলে উঠল, জিমের বাচ্চা, তুই আমার টিউবলাইটকে কেন ফোন দিলি না? আমি আর রাত একসাথে বিয়ে করব। জিম আত্মবিশ্বাসের সাথে বলল। আমি গুরবাজ ভাইয়ের সাথে কোনো কথাই বলিনি, বুঝেছো? ওদের দুজনকে একলা রেখে রাত একটু দূরে চলে গেল। তারপর গুরবাজকে ফোন দিল। তৎক্ষণাৎ ফোন রিসিভ করে গুরবাজ বলল, এত অধৈর্য হচ্ছ কেন? পরশুই তো চলে আসবে আমার কাছে। শাট আপ! আপনি কোন সাহসে আমার ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিয়েছেন? বাহারে, মিথ্যা অপবাদ কোথায় দিয়েছে? হ্যাঁ, এটা সত্যি, ওর সাথে আমার পার্সোনালি এ বিষয়ে কোনো কথা হয়নি, কিন্তু ও মনে মনে এটাই চায়, আমি সেটা জানি। কচু জানেন, অযথা আমার ভাইকে ফাঁসিয়ে দিলেন। বলে রাত ফোন কেটে দিয়ে রাগে গজগজ করতে লাগলো। অন্যদিকে গুরবাজের মুখ থেকে যেন আজ হাসি ছুটছেই না। অবশ্য ওর এই হাসি কালু মিয়ার বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। বেচারা জীবনের সবচেয়ে বড় শখটা আজকেই পেল। জ্যোৎস্না এটা মানতে পারছে না। রাত সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাবে আর ও কিনা সিঙ্গেল থেকে যাবে। এইটা হতে দিতে পারে না ও। তাই ফোনটা হাতে নিয়ে ও টিউবলাইট নামে সেভ করা নাম্বারটাতে ফোন দিল। সাথে সাথেই ফোন রিসিভ হলো। নিলয় ওকে সালাম দিল। জ্যোৎস্না সালামের জবাব দিয়ে বলল, আপনার হাত কেমন আছে? তোমার হাত তো এখনো অবিবাহিত আছে। বাজে কথা বলবে না তো। হাতের কি অবস্থা সেটা বলুন। আলহামদুলিল্লাহ, ফিট অ্যান্ড ফাইন। তবে কি ব্যথা হচ্ছে? ওষুধ ঠিক মতো খাচ্ছেন তো? মলম দিচ্ছেন তো? হ্যাঁ, ওসব ঠিক আছে। তুমি যা যা বলছো সব করেছি, কিন্তু হাত বেচারার মন খারাপ। জ্যোৎস্না আহম্মক হয়ে গেল। কাটকার গলায় বলতে লাগলো, আপনার হাতের মনও আছে? যাক সে কথা, আপনার হাতকে আমার কাছে দিয়ে যান। 2টা থাপ্পড় মেরে ওর মন ভালো করে দিই। তার দরকার পড়বে না।
আমার হাত এখনো বিয়ে করতে পারছে না তো, তাই তো ওর মন খারাপ। শালা, আপনারও বিয়ে হবে না। এদিকে দুলাভ ব্রো মাথা খাটিয়ে 1 মাস পরের বিয়ে পরশুই করতে যাচ্ছে, আর আপনি হাতের সাথে পিরিত করতে থাকুন। যত সব। কিভাবে? যেভাবে হয় সেভাবে। আপনার প্রতি আমার অত বেশি ইন্টারেস্ট নেই। দেরি করে বিয়ে করলেও সমস্যা নেই, কিন্তু আমি আমার যমজ বোনের সাথে একই দিনে বিয়ে করতে চাই, তাই কিছু একটা করুন। নিলয় থতমত খেয়ে বলল, একই সাথে অপমানও করলে আবার দরদও দেখালে, হ্যাঁ? যাকগে, অপমান আমার গায়ে লাগে না। লাগবে কিভাবে? আপনার তো গন্ডারের চামড়া। যাক, এটাও লাগেনি। তবে হ্যাঁ, ওই পুলিশের বিয়ে করতে এই তাড়াহুড়ো আমার গায়ে লেগেছে, তাই নো চিন্তা। তোমার আমার বিয়ে পরশুতেই হচ্ছে, তুমি গিয়ে চিল করো। আমি কাউকে ধরে এনে বিয়ের ব্যবস্থা করছি। ফোন কেটে গেছে। জ্যোৎস্না ফোনের স্ক্রিনে তাকিয়ে কিছুক্ষণ হাঁটলো, অতপর চুপ চুপ করে এনে রাখা কয়েকটা আপেল কোলের মধ্যে নিয়ে একটা একটা করে খেতে খেতে বলল, আরে আমার টিউবলাইট, আপনাকেও বিয়ে করার প্রতি ইন্টারেস্টেড আমি, তাই যত দ্রুত বিয়ের কাজ সম্পূর্ণ করা যায় ততই ভালো। নিলয় নিজের কথা রেখেছে। ও নিজের বুদ্ধিকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাটিয়ে জোবায়ের সিদ্দিকীকে রাজি করিয়ে সাথে নিজের সোজা সরল মা বাবাকেও আজ সেই বিখ্যাত পরশুদিন জোবায়ের সিদ্দিকী কাজ করতে করতে নিজের বেহাল দশা করে ফেলেছেন। এটাই প্রথম বিয়ে যে বিয়ের কনেরা নিজেদের বিয়েতে যাবতীয় কাজ করে চলেছে, কারণ ওদের তো আর বড় ভাই নেই, আর না আছে কোনো চাচা। ডেকোরেটের লোকের সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে ওরা। জ্যোৎস্না একটা লোককে ফুল দিয়ে ঘর সাজাতে সাহায্য করছে। হঠাৎ জুবায়ের সিদ্দিকী ওই লোকটাকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়ে, এদিকে একটু শুনে যাও তো। লোকটা এক পলক ওনার দিকে তাকিয়ে আশেপাশে তাকাতে লাগলেন। না, কোনো মেয়ে তো নেই, তাহলে কাকে ডাকছে? উনি জ্যোৎস্নার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই জ্যোৎস্না স্বাভাবিক গলায় বলল, আপনাকেই ডাকছি, যান গিয়ে শুনে আসুন কি বলে। লোকটা এখনো দ্বিধান্বিত। জোবাই সিদ্দিকী গলা খানিকটা উঁচু করে বললেন, তোমার কানে কথা যায় না? দ্রুত এদিকে আসো মেয়ে। লোকটা মাথা চুলকাতে চুলকাতে নিজেকে আপাতমস্তক দেখতে লাগলো। না, ও তো ঠিকঠাক পোশাকই পরেছে, তাহলে মেয়ে বলে ডাকছে কেন? উনি জ্যোৎস্নাকে বললেন। আমার মুখে কি কিছু লেগে আছে? জ্যোৎস্না ওনার অবস্থা দেখে হাসছিল। নিজের হাসি থামিয়ে ও বলতে লাগলো, হুম, কোনো কিছুই লেগেনি। আপনি ছেলেই আছেন। আসলে আমার বাবার ভুলে যাওয়ার রোগ আছে। তাই বলে একটা জলজ্যান্ত ছেলেকে মেয়ে বলে রাখবে? নিজের সন্তানদেরই চেনেন না, তাহলে এটা ভুলবেন না কোন হিসেবে? আশ্চর্য, খুব আশ্চর্য, ভীষণ ভীষণ আশ্চর্য। এসব বলতে বলতে লোকটা জোবায়ের সিদ্দিকীর দিকে চলে গেলেন। অন্যদিকে জ্যোৎস্না এবার জোরে জোরে হাসতে লাগলো। একটু পর জোবায়ের সিদ্দিকী ওকে উদ্দেশ্য করে বললেন, এই যে অমাবস্যার হাসি বন্ধ করে বোনের সাথে গিয়ে সাজুগুজু শুরু করো। জ্যোৎস্নার হাসি থেমে গেল। ও কর্কশ গলায় বলতে লাগলো, মিস্টার জোবায়ের সিদ্দিকী, প্লিজ মনে রাখুন ইয়োর বাচ্চাদের নেম। বিয়ের আয়োজন হয়ে গেছে। বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে সিদ্দিকী সাহেবের কন্যারা আজ বিদায় নেওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। লোকজন দিয়ে গম গম পড়ছে পুরো বাড়ি। জ্যোৎস্না উঁকি মেরে এক পলক সেই দৃশ্য দেখে পুনরায় রাতের কাছে চলে গেল। রাত গাঢ় গোলাপি শাড়ি পরে বধূবেশে বিছানায় বসে আছে। ওর মুখটা কেমন রক্তশূন্য হয়ে আছে। অন্যের বাড়িতে চলে যাবে এটা যেন ও ভাবতেই পারছে না। জ্যোৎস্না ওর পাশে এসে বসে পড়ল। তারপর ওর হাতের উপর আলতো করে নিজের হাতটা রেখে নরম গলায় বলল, বনু, এমন করে থাকিস না, আমিও তো চলে যাচ্ছি। রাত চোখ তুলে বোনের দিকে তাকিয়ে বলল, সেটাই তো সমস্যা, তুই আর আমি একই সাথে চলে যাচ্ছি, বাবা মামুনি কিভাবে থাকবে? জ্যোৎস্নার কথাটা ভেবে মন খারাপ হয়ে যাচ্ছে বারবার, কিন্তু ও বোনের কষ্ট না বাড়ানোর জন্য ইচ্ছে করে বলতে লাগলো, তাতে কি, জিম তো আছে। মেয়েদের কথা মনে পড়লে ওকে আমাদের জামা পরিয়ে দিবে। ওর চেহারা তো আমাদের থেকে অনেকাংশে মিলেই যায়। ব্যাস, ল্যাটার চুকে গেল। জিম রুমের ভিতরে প্রবেশ করতে করতে বলল, হ্যাঁ, সারাদিন শুধু এমন কুটিল বুদ্ধি রচনা করো। এই জ্বালা থেকে বাঁচার জন্য আমি বড়লোক একটা মেয়েকে পটিয়ে ঘর জামাই থেকে যাব। এত মন খারাপের মাঝেও রাত হেসে ফেলল। ওকে হাসতে দেখে জ্যোৎস্না কিছুটা স্বস্তি পেল। তবে জিমকে কি আর এত সহজে ছেড়ে দেওয়া যায়? তাই ও বসা থেকে উঠে গিয়ে ওর কান টেনে ধরে বলল,
হলে আমার ঘর জামাই রে, বউয়ের হাতে নিয়মিত ঝাঁটার বাড়ি খাবি আহাম্মক। জিম নিজের কানকে ছাড়িয়ে নিয়ে গরম চোখে বোনের দিকে তাকিয়ে বলতে লাগলো। তবুও ভালো, তোমার থেকে অন্তত বেঁচে যাব। অবশ্যই একটু পরেই বেঁচে যাব। তোমাদের উহুরা চলে এসেছে, চলো নিচে চলো। রাতের মুখের হাসি আবারও মিলিয়ে গেল। জিম তারা দেওয়ায় দু বোন এক এক করে নিচে নামতে লাগলো। ড্রয়িং রুমে সবাই নিজেদের মধ্যে খুশ গল্পে মেতেছিল, তবে কনেদের দিকে নজর যেতেই ওরা গল্প বাদ দিয়ে সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। বাকি সবার মতো নিলয় আর গুরবাজও চোখও সেদিকে চলে গেল। নিলয় মুগ্ধ হতে গিয়েও হতে পারল না, কারণ ডাবল জ্যোৎস্না দেখতে পারছে ও। কীভাবে বুঝবে ওর মধ্যে থেকে ওরটা কোনটা? এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ও গুরবাজের দিকে নজর দিল। গুরবাজ অবশ্য স্বাভাবিকভাবেই মোহিত নজরে একজনের দিকে তাকিয়ে আছে। নিলয় গলা কাঁকড়ে দিয়ে বলল, শাড়ি দুটো সুন্দর তাই না? একই শাড়ি দুজনই পরেছে, ভালোই মানিয়েছে। গুরবাজ ছোট করে বলল, হুম। তবে যাই বলো, দুজনের মাথা নিচু করে আসা উচিত ছিল, নতুন বউ বলে কথা। আমার জন মাথা নিচু করে রেখেছে, তুমি তোমারটার কথা ভাবো। নিলয় সকলের অগোচরে বিজয়ের হাসি আসলো। ওর মিশন কমপ্লিট হয়েছে, নিজের বউকে খুঁজে পেয়েছে। এবারে আত্মবিশ্বাসের সহিত মুখে সামান্য হাসি ফুটিয়ে রাখা, আশেপাশে নজর বোলাতে থাকা জ্যোৎস্নার দিকে মুগ্ধ নয়নে তাকালো আর বিড়বিড় করে বলল, মাথা নিচু করে কেন হাঁটবে আশ্চর্য? যদি পড়ে যা। পুলিশের বউটা এতটা বোকা? আচ্ছা। জ্যোৎস্না রাত কাছাকাছি চলে আসার পরও ওদের হবু স্বামীদের নজর ওদের থেকে সরল না, বরং সেটা আরও বেড়ে গেল। নিজেদের প্রিয়তমদের পাশে বসে ওরা মাথা নিচু করে রাখলো। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেব চলে আসলেন। বহু সময়ের প্রতীক্ষার পর দুই বে সম্পন্ন করলেন উনি। তবে জ্যোৎস্নার ক্ষেত্রে কম পরিশ্রম করলেও রাতের ক্ষেত্রে ওনার পরিশ্রম বেশি গেল। ওর কান্না বাদ মানছিল না। কবুল বলার সময় সেই যে কান্না শুরু করেছিল, সে কান্না এখনও অব্যাহত আছে। জ্যোৎস্না কাঁদেনি এমনটা নয়, কিন্তু রাত মরা কান্না জুড়ে দিয়েছে। একটু আগে বোনদের বিদায় করতে পারলে বেঁচে যাবে বলতে থাকা জিমও জোরে জোরে কান্না করতে লাগলো। সারাদিন যে বোনদের আশেপাশে ঘুরঘুর করতো, তারা চলে যাবে ভাবলেই ওর বুক ফেটে যাচ্ছে। বিদায়ের সময় তিন ভাই বোনকে আলাদা করা দায় হয়ে পড়ল। ওদের অবস্থা দেখে ওখানে উপস্থিত সবার চোখ ছলছল করে উঠল। নাইমা রহমান নিজের মেয়েদের অনেকক্ষণ নিজের সাথে আঁকড়ে রাখলেন। এভাবে অনেকটা সময় কেটে গেল। এই পুরো সময় গুরবাজার নিলয় ছিল নীরব দর্শক। নিজেদের প্রিয় মানুষকে তাদের প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে দিল ওদের মাঝে আজ কোনো তাড়া নেই। তবুও যেতে তো হবেই, তাই জুবাইর সিদ্দিকী রাতকে নিয়ে এসে গুরবাজের হাতে দিয়ে ভেজা কণ্ঠে বলতে লাগলেন, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। পুলিশের অভিনয় করতে করতে আমার জ্যোৎস্নাকে আর জেলে ভরে দিও না। ওনার কথা শোনা মাত্রই গলিব মেহতাব বুকে হাত দিয়ে আর্তনাদ করে বললেন, কি জ্যোৎস্না? ভাইজান ভুল মানুষকে এনে দিলেন না তো? আমার বৌমা রাত, জ্যোৎস্না না। গুরবাজ তৎক্ষণাৎ জবাব দিল, এটাই আমার রাত। জোবাইয়ের বাবা ভুল করে জ্যোৎস্নাত বলে ফেলেছেন, ডোন্ট মাইন্ড। রাত মুমূর্ষ অবস্থায় থাকলেও চকিতে গুরবাজের এর মুখটার দিকে এক পলক তাকায়, অতঃপর চোখ সরিয়ে নিল। ওদিকে গালিব মেহতাবের হাত এখনও তার বুকে অবস্থান করছে। তা দেখে মনসুর নিজে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, স্যার আমার মতো করুন, সমস্যা নেই, ভয় পাবেন না। শ্বাস কোনো মেয়ে নয় যে আপনার ক্ষতি করবে। মনসুরের কথা শুনে গালিব মেহতাব শান্ত হলেন। ওদিকে রাতের কান্নাকে তোয়াক্কা না করে জুবাইর সিদ্দিকী বুকে পাথর চাপা দিয়ে মেয়েকে গাড়িতে তুলে দিলেন। উনি অনুমতি দিতেই গুরবাজ গাড়ি স্টার্ট করার জন্য ড্রাইভারকে ইশারা করলো। রাত এবার আরও জোরে জোরে কান্না করতে লাগলো। ওর দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলো গুরবাজ। ওর মনটা ভার হয়ে গেল। সামনের সিট থেকে গালিব মেহতাব বলতে লাগলেন, মা কেঁদো না, আমাদের বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই, তাই কুটনামি করার মতো কাউকে পাবে না। আর হ্যাঁ, আমি সব কাজ করতে পারি, গুরবাজও পারে, আমাদের দ্বারা কাজ করিয়ে নিতে পারবে। রাত কান্না থামিয়ে আহাম্মক হয়ে শ্বশুরের দিকে তাকালো। এমন কথাও আশা করেনি, তবে একজনের স্পর্শ পেতেই ও থমকে গেল। গুরবাজ ওর হাতকে নিজের হাতে মুঠোয় শক্ত করে পুড়ে নিল। ও তাকাতেই গুরবাজ শান্ত কণ্ঠে বলল, রিল্যাক্স, কিচ্ছু হয়নি, যখন ইচ্ছা তখন আসতে পারবে।
আমি নিজে রেখে দিব। এক মেয়েকে বিদায় জানানোর পর দ্বিতীয় মেয়েকেও বিদায় জানানোর সময় চলে আসলো। জ্যোৎস্নার অবস্থা কোনো অংশে রাতের থেকে ভালো নয়। কাঁদতে কাঁদতে ওর গলা শুকিয়ে গেছে। জিমও বোনের শাড়ির আঁচল টেনে ধরে কেঁদে চলেছে। নাইমা রহমান এসব সহ্য করতে না পেরে চুপ করে এক জায়গায় বসে আছে। জোবায়ের সিদ্দিকী মেয়েকে নিলয়ের হাতে তুলে দিয়ে বলতে লাগলেন, আমার জিমকে কোনো অবস্থায় কষ্ট দিবে না। ওর একটু পর পর ক্ষুধা লাগে তো, তাই সবসময় ওকে খাওয়ানোর ব্যবস্থা করবে বাবা। সকলের কান্না কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। জিম আর জ্যোৎস্না কন্দনরত চোখেই অগ্নিবর্ষণ করে বাবার দিকে তাকালো। জোবায়ের সিদ্দিকী সেই চাহনি দেখে থতমত খেয়ে গেলেন, তাই গলা খাকারি দিয়ে বলতে লাগলেন, গুরবাজ, ওকে দ্রুত নিয়ে যাও, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। নিলয় তৎক্ষণাৎ বলে উঠল। বাবা, আমি নিলয়। জোবায়ের সিদ্দিকী দ্বিতীয় দফায় থতমত খেয়ে গেলেন, তাই চটজলদি নজর ঘুরিয়ে নিয়ে নিলয়ের বাবা মায়ের সাথে কথা বলতে লাগলেন। একটু পর জ্যোৎস্নাকেও বিদায় দেওয়া হলো। দুই কন্যার বিদায়ে পুরো সিদ্দিকী পরিবারের শোকের ছায়া নেমে আসলো। ভগ্ন হৃদয়ে পড়ে রইল তারা। খুব বেশি আত্মীয় স্বজন না থাকায় গালিব মেহতাবই রাত আর গুরবাজকে তাদের রুমে রেখে গেলেন। গালিব মেহতাব চলে গেলেই নফল নামাজের মাধ্যমে নতুন জীবন শুরু করলো রাত আর গুরবাজ। হঠাৎ ফুল দিয়ে সাজানো বিছানার দিকে নজর যেতেই রাতের ভয় করতে লাগলো। এইসবের জন্য একটুও প্রস্তুত না। গুরবাজের ডাকে ওর ধ্যান ভাঙল। গুটি গুটি পায়ে ও গিয়ে বিছানায় বসে পড়ল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে গুরবাজ ওর সম্মুখে বসে পড়ল। ওর উপস্থিতি রাতের ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল। কিছুক্ষণ নীরবতার পর গুরবাজ শান্ত গলায় বলল, তোমার হাতটা দাও। রাত তৎক্ষণাৎ দিল না। গুরবাজ 2-3 বার বলার পরও হাত উঁচু করল। পাঞ্জাবির পকেট থেকে একটা ব্রেসলেট বের করে সেটা রাতের হাতে পরিয়ে দিতে দিতে গুরবাজ বলল, দীর্ঘ সঞ্চয়ের পর আমি তোমার জন্য একটা সোনার ব্রেসলেট বানাতে সক্ষম হয়েছি। রাত কৌতূহলবশত জিজ্ঞাসা করল, দীর্ঘ সময়? আমাকে কতদিন থেকে চেনেন আপনি? যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন থেকেই, আগে কখনো দেখিনি। তবে হবু বউয়ের জন্য দীর্ঘদিন ধরে সঞ্চয় করছিলাম, আর সেটাই তো তুমি। রাত কিছু বলল না, তবে একটা প্রশ্ন মাথায় আসতেই ও বলতে লাগলো, একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিঃসন্দেহে রাত সিদ্দিকী। আমাকে আপনি এত সহজে কিভাবে চিনতে পারেন? আব্বুই তো সবসময় চিনতে পারে না। গুরবাজ অস্পষ্ট হেসে বলল, তোমার ভ্রুর উপরে ছোট একটা তিল আছে, যেটা জ্যোৎস্নার নেই। কিন্তু সেটা তো অনেক ছোট। ভুলে যেও না আমি পুলিশ, এসব ক্ষেত্রে আমার নজর অত্যন্ত তীক্ষ্ণ। তার উপর তুমি আমার বউ বলে কথা, তোমাকে চিনব না এটা হতে পারে? রাত ক্ষণকাল চুপ থেকে বলল, আচ্ছা বুঝলাম, কিন্তু দূর থেকেও কিভাবে চিনতে পারেন? তোমার মুখের সমস্ত এক্সপ্রেশন আমার মুখস্থ। তোমার মুখের আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যেটা জ্যোৎস্নার মুখে নেই। তোমার মুখে সবসময় লাজুকতা, সরলতা আর মায়া থাকে। অন্যদিকে জ্যোৎস্নার মুখে দুষ্টুমি, আত্মবিশ্বাস আর হাসি রেখা ফুটে থাকে। রাত হতভম্ব গলায় বলল, এত গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন? করবো না কেন, তুমি আমার অনেক শখের মানুষ। কথাটা বলে গুরবাজ মুচকি হাসল। সেই হাসির দিকে তাকিয়ে রাতের পিলে চমকে উঠল ও অস্পষ্ট স্বরে বলল, আপনি হাসতেও পারেন? গুরবাজ জোরে হেসে উঠল। অতপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলতে লাগলো, আরও অনেক কিছুই করতে পারি, দেখবার রাত সিদ্দিকী। রাত গুরবাজের চাহনি দেখে ভয়ে ঢোক গিলল। একটু একটু করে এগিয়ে এসে গুরবাজ রাতের কপালে অনেক সময় নিয়ে চুম্বন করলো। অতপর রাতের ওষ্ঠে হাত বোলাতে বোলাতে বলল, শুধু এটা না, আরও অনেক কিছু করতে পারি, দেখাবো। দেখাই কি বলো রাত সিদ্দিকী? জ্যোৎস্না কিং কর্তব্যবিমূঢ় হয়ে বিছানার দিকে তাকিয়ে আছে। সবার বাসরঘর সাজানো থাকে নানা রকম ফুল দিয়ে, আর ওর বাসরঘর সাজানো হয়েছে প্লাস্টিকের আপেল দিয়ে, তাও আবারও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। নিলয় জায়নামাজ গুছিয়ে রাখতে রাখতে আর চোখে জ্যোৎস্নার হতভম্ব মুখটার দিকে তাকিয়ে মিটমিটে হাসতে লাগলো। একটু পর ও পিছন থেকে জ্যোৎস্নাকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে বলল, আমার ক্রিয়েটিভ কেমন লাগলো দুষ্টু রানী?
জ্যোৎস্না অনেক কিছুই বলতো, কিন্তু নিলয়ের স্পর্শে ও থমকে গেল। তা বুঝতে পেরে নিলয় বাঁকা হাসলো ও বলতে লাগলো। আমার দুষ্টুরানি দেখি লজ্জাও পায়। জ্যোৎস্না নিলয় থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অন্যদিকে মুখ করে বলতে লাগলো। টিউবলাইট কি আমাকে নির্লজ্জ ভাবে নাকি? নিলয় জ্যোৎস্নার সম্মুখে এসে ওর থুতনি ধরে মুখটা নিজের সামনাসামনি এনে বলল। রূপবতী লাগে আর খাদকবতী। জ্যোৎস্না লজ্জা পেলেও শেষ সম্বোধন শুনে ভ্রু কুঁচকে ফেলল। তাই নিলয় থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ও গম্ভীর মুখে বিছানায় গিয়ে বসে পড়ল। তা দেখে নিলয় মাথা চুলকে কাভার থেকে একটা জিনিস বের করে সেটা নিজের পিছনে আড়াল করে জ্যোৎস্নার সম্মুখে গিয়ে বসলো। তা দেখে জ্যোৎস্না মুখ ঘুরিয়ে নিল। নিলয় জিনিসটা উন্মোচন করে জ্যোৎস্নার সম্মুখে এনে বলল। দেখো তো এটা কি? জ্যোৎস্না অনিচ্ছে সত্ত্বেও তাকালো, আর তাকানোর সাথে সাথে ওর রাগ পড়ে গিয়ে মুখে হাসি ফুটে উঠল। ছোট ছোট আপেল দিয়ে অনেক সুন্দর করে একটি ঝুড়ি বানানো হয়েছে। জ্যোৎস্না সেটা খপ করে নিজের হাতে নিয়ে বলতে লাগলো। উফ, কি যে খিদা লেগেছিল আমার! আপনি অনেক কিউটি টিউবলাইট, আই লাভ ইউ। কথাটা বলে ও এক একটা করে আপেল ছিঁড়ে খেতে লাগলো। তা দেখে ক্ষণকাল মরার মতো বসে থেকে নিলয় আহাম্মক হয়ে বলতে লাগলো। হায় আল্লাহ, আমার ক্রিয়েটিভ কিভাবে কামড়ে কামড়ে খেয়ে ফেলছে। ছ্যা! ওরে খাদকবতী, এটা সাজিয়ে রাখার জন্য দিয়েছিলাম, খাওয়ার জন্য না। আমার 1 মাসের পরিশ্রম 1 মিনিটে খেয়ে ফেললো। বিয়ের পর নতুন দুই দম্পতি সিদ্দিকী পরিবারে চলে এসেছে। গত পরশু যে বাড়িতে শুনশান নীরবতায় ছেয়ে গিয়েছিল, সেই বাড়ি আজ হাসি খুশিতে গমগম করছে। নিলয় সোফায় বসে আছে। কিছুক্ষণ আগে জোবায়ের সিদ্দিকীর সাথে বাগানে খোশ গল্পে মেতেছিল। গুরবার সম্ভবত রুমে কিছু কাজ করছে। পুলিশের তো আর এক মুহূর্তের জন্য রেস্ট নেই। নিলয় চুপচাপ বসে ফোন চালাচ্ছিল। এমন সময় জিম সেদিকে চলে আসলো, কিন্তু নিলয়ের দিকে নজর যেতেই ও উল্টো ঘুরে যেতে ধরলো। তা দেখে নিলয় ভ্রু কুঁচকে বলল। এই যে শালাবাবু, কোথায় পালাচ্ছ? আমার কাছে চলে আসছো। জিম অনিচ্ছা সত্ত্বেও দুলা ভাইয়ের পাশে গিয়ে বসে পড়ল। তবে ও গুটিসুটি মেরে মাথা নিচু করে বসে থাকলো। ওর অবস্থা দেখে নিলয় না হেসে পারল না। ও ব্যঙ্গ করে বলতে লাগলো। তোমার বোনও তো মনে হয় না আমার সামনে এতটা লজ্জা পায় যতটা তুমি পাচ্ছ। জিম বিড়বিড় করে বলল। পাচ্ছে কি এর সাথে? বাবাই তো এক প্রকার আপনার সাথে আমাকে জোর করেই বিয়ে দিয়েছিল, তাই লজ্জা লাগে সামনাসামনি আসতে। বিড়বিড় করে বলায় নিলয় কিছুই শুনতে পেল না। তাই ও কপাল কুঁচকে বলতে লাগলো। কি শালাবাবু, কি ফুসুর ফুসুর করছো? কোনোভাবে মনে মনে আমাকে গালাগালি দিচ্ছ না তো? জিম তৎক্ষণাৎ বলে উঠল। না, ভুল বুঝেছেন। নিজের প্রিয়তমাকে কেউ গালি দিতে পারে? শেষের কথাটা জিম বিড়বিড় করে বলল। ফলে নিলয়ের বোধগম্য হলো না। তাই ও বলতে লাগলো। এই তো আবার গালাগালি দিচ্ছ আমাকে। তোমরা 2 ভাই বোন দেখি আমার পিছনে না পড়লে শান্তি পাও না। রাতের মতন এত ভদ্র মেয়ে ভাই বোন তোমরা কিভাবে হলে? জিম বসা থেকে উঠে বলল। সেটা আব্বু ভালো বলতে পারবে। কথাটা বলে জিম বুলেট ট্রেনের গতিতে জায়গা ত্যাগ করলো। নিলয় কিছু বলার সুযোগও পেল না। একটু পর সিঁড়ি বেয়ে জ্যোৎস্না নেমে আসলো। না মানে ওটা রাতও হতে পারে। তবুও নিলয় ওকে নিজেরটা ভেবে কিছু বলতে যাবে তার আগেই আরেকজন নামতে লাগলো। দুজনের পরনেই একই পোশাক, আর মুখের এক্সপ্রেশনও একরকম লাগছে আজ। নিলয় দারুণ ফ্যাসাদে পড়ে গেল। গুরবাজও নেই যে যার থেকে সুলটি বুলটি দিয়ে কথা বের করবে। নিলয় সম্পূর্ণভাবে নিশ্চিত জ্যোৎস্না ইচ্ছে করে এমন করছে ওকে পরীক্ষা করার জন্য। ও সবই বোঝে, কিন্তু নিজের বউকে চিনতে পারে না, এটাই সমস্যা। একজন রান্নাঘরে চলে গেল। অবশ্য রান্নাঘরের সব ড্রয়িং রুম থেকে স্পষ্ট দেখা যায়। অন্যদিকে আরেকজন ওর থেকে দূরের এক সোফায় বসে ফোন চালাতে লাগলো। নিলয় শিওর ফোনে ব্যস্ত থাকা ব্যক্তিটা জ্যোৎস্না, আর রান্নাঘরে থাকা মেয়েটা রাত। এতে কোনো সন্দেহ নেই। তবু নিলয় কোনো প্রকার রিস্ক নিতে চায় না। তাই নিজের মাথা থেকে দারুণ একটা বুদ্ধি বের করলো। সেই বুদ্ধি মোতাবেক ও শব্দ করতে করতে নিজের পকেট থেকে কয়েকটা আপেল বের করলো। এগুলো ও নিজের সুরক্ষার জন্যই রেখেছিল।
নিলয় আপেলে একটা কামড় দেওয়ার ন্যানো সেকেন্ডের মধ্যে রান্নাঘর থেকে মেয়েটা দৌড়ে এসে ওর হাত থেকে আপেলগুলো কেড়ে নিয়ে গপাগপ খেতে লাগলো। নিলয় হতভম্ব হয়ে গেল। ওর আত্মবিশ্বাসী ধারণা যে এভাবে উল্টে গিয়ে পাল্টে যাবে সেটা কি জানতো। রাত ফোন থেকে মনোযোগ সরিয়ে জ্যোৎস্নার অবস্থা থেকে আহম্মক হয়ে কিছুক্ষণ ওকে দেখার পর হাসতে লাগলো। নিলয় নিজের হতভম্ব ভাব খানিকটা কাটিয়ে বলতে লাগলো, আশ্চর্য, আমার খাদকবতী রান্নাঘরে কি করছে? জ্যোৎস্না আপেল খেতে খেতে বলতে লাগলো। আপনার জন্য নিজের হাতে কফি বানাচ্ছিলাম। নিলয় খাদকবতীর থেকে নজর সরিয়ে হাসতে থাকা রাতের দিকে তাকিয়ে বলল। তুমি আমার হাতে একটা কথা বললে না কেন? রাত হাসি থামিয়ে বলল, আমার কোনো দোষ নেই ভাইয়া, জ্যোৎস্নাই আমাকে এমনটা করতে বলেছিল। জ্যোৎস্না গপগপ আপেল খেতে খেতে বলল, এটা কিন্তু চিটিং টিউবলাইট। আপনি এভাবে আপেলের ফায়দা তুলতে পারেন না। তো তুমি এভাবে যমজের ফায়দা তুলতে পারো না। আমি মেয়ে, আমি তুলতে পারবো, আপনি পারবেন না। দুলাব্রত দেখলেই চিনতে পারে, তাহলে আপনাকে কেন আপেলের থেকে সাহায্য নিতে হবে? গুড়বাজের প্রসঙ্গ আসতেই রাত লজ্জা পেয়ে গেল। ওদের কিভাবে বলবে যে গুড়বাজ ওকে সব সময় গভীরভাবে পর্যবেক্ষণ করে। নিলয় বলতে লাগলো, আপেল নিজে থেকে সাহায্য করতে চেয়েছিল, তাই মানা করতে পারিনি। জ্যোৎস্না খাওয়া বাদ দিয়ে দাঁত কিরমির করে বলতে লাগলো, বাজে কথা বলে পার পেয়ে যাবেন ভেবেছেন? আরে বাবা, আমি তোমার দুলাব্রোর মতন এত সূক্ষ্মদর্শী হলে পুলিশের চাকরি করতাম, ঠিক আছে? তা বাদেও তোমাকে চিনতে পারাটাই তো আসল ব্যাপার। এখন সেটা আমি কিভাবে করি? জ্যোৎস্না কিছু বলল না, কারণ নিলয়ের কথায় লজিক তো আছেই। তাই ও কফি বানানোর ছল দেখিয়ে কেটে পড়ল। অন্যদিকে রাত ওদের কাণ্ড বেশ এনজয় করছিল, কিন্তু ফোনে একটা মেসেজ এসে ওর মনোযোগ বিঘ্নিত করলো। গুরবাজ লিখেছে, রুমে আসো তো রাত্রের দিকে, জরুরি দরকার। রাত তৎক্ষণাৎ উপরে যাওয়ার জন্য পা বাড়ালো। ও চলে যেতে নিলয় রান্নাঘরে চলে গেল। অবশ্য আসার আগে ভালোভাবে দেখে নিল আশেপাশে কেউ আছে কিনা। কেউ নেই, তাই ও নির্দ্বিধায় জ্যোৎস্নাকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন স্পর্শে জ্যোৎস্না চমকে উঠল, ব্যস্ত কণ্ঠে বলতে লাগলো, কি করছেন? কেউ দেখে ফেলবে। নিলয় জ্যোৎস্নার ঘাড়ে চুমু খেয়ে বলল। কেউ নেই। জ্যোৎস্না তবুও বাধা দিতে লাগলো, কিন্তু নিলয় রাষ্ট্রভান্দা, ও ছাড়ল না, বরং জ্যোৎস্নাকে নিজের দিকে ঘোরালো। একটু আগের খাদকবতী আর ঝগড়টে জ্যোৎস্না এখন লজ্জায় কেমন মিয়ে গেছে। নিলয় সেই লাজুক লতাকে আর একটু লজ্জা দেওয়ার জন্য ওর অষ্টপুটে চুম্বন করতে লাগলো। কোনো জরুরি দরকার আছে ভেবে রাত ঝটজলদি চলে এসেছে, কিন্তু আসার সাথেই বুঝলো ও মারাত্মক ভুল করে ফেলেছে। ও রুমে প্রবেশ করতেই গুরবাজ দরজা বন্ধ করে দিয়ে রাতকে জড়িয়ে ধরল। রাজ অস্পষ্ট স্বরে বলল, এই ছিল জরুরি কাজ? অনেক জরুরি দরকার, বউ শূন্যতায় ভুগছি আমি। রাত নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে গুরবাজ নিজ থেকে ওকে ছাড়িয়ে দিল, তবে নিজের হাতের মুষ্টি থেকে মুক্তি দিল না। ও গভীর নজরে রাতের দিকে তাকিয়ে ধীরে ধীরে ওর ওষ্ঠের দিকে নিজের ওষ্ঠ নিয়ে যেতে লাগলো। পরিশেষে ওষ্ঠোদ্ধায় মিলিত হয়ে গেল। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিলে রাত লজ্জায় লাল হয়ে গেল। ও কাটকাট গলায় বলতে লাগলো, আপনি পুলিশও না, আপনি মানুষও না, আপনি হচ্ছেন নির্লজ্জ। গুরবাজ ঠোঁট মুছছিল। বইয়ের কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। সেই হাসির দিকে তাকিয়ে রাত বরাবরের মতো মুগ্ধ হয়ে গেল। এই লোকটাকে হাসলে অনেক সুন্দর লাগে। রাত নিজের মুগ্ধতা কাটিয়ে ভ্রু কুঁচকে বলতে লাগলো, ক্রিকেটার হাসান মাহমুদ আর আপনি একই কোয়ালিটির। হাসান মাহমুদও বিয়ের আগে হাসতো না, কিন্তু বিয়ের পর থেকেই হাসা শুরু করে দিয়েছে। গুরবাজ হাসি থামিয়ে বলল, তোমার নজর সব দিকে আছে দেখছি। থাকবে না কেন? হাসান মাহমুদ প্রতিপক্ষ ব্যাটসম্যান কষ্ট পাবার জন্য হাসতো না, আর আপনি সময়ের অভাবে হাসতেন না। কিন্তু দুজনেই ভুয়া। আসলে আপনাদের বউ পাওয়ার কুরকুরি উঠেছিল, তাই হাসতেন না। না হেসে পরিবারকে বোঝাতেন যে আমাকে বউ দাও। গুরবাজ জোরে হেসে ফেলল। বইয়ের থেকে প্রথমবার এত কথা শুনে নিজের হাসি আটকাতে পারল না ও। কয়েক বছর অতিক্রম হয়ে গেছে। জ্যোৎস্না রাতের সংসার বেশ ভালোভাবেই কেটেছে এবং কাটছে। ও হ্যাঁ, ওদের দু বোনের কোল আলো করে দুটো মিষ্টি মিষ্টি মেয়ে এসেছে।
অবাক করার বিষয়, ওদের বাচ্চারা একই দিনে পৃথিবীতে পদার্পণ করেছে। নিলয় আর জ্যোৎস্নার মেয়ের নাম নূর মাহমুদ, অন্যদিকে রাত আর গুরবাজের মেয়ের নাম গুঞ্জন মেহতাব। আজ 2 বছরের ছোট্ট ছোট্ট গুঞ্জন আর নূর নিজেদের নানু বাড়িতে এসেছে বাবা মাকে সাথে নিয়ে। ওরা নানার কোলে আধিপত্য গড়ে তুলল। আসার সাথে সাথেই জোবাই সেদিকে দুজনকে 2 কোলে নিয়ে বলতে লাগলেন, আমার সোনামণিরা কত বড় হয়ে গেছে। আমার নিলয় আর গুরবাজ মামুনি এখন হাঁটা শিখেছে। ছোট বাচ্চা দুটো নানুর দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। তবে বাচ্চাদের বাবা মায়ের কটমট নজর থেকে বাঁচতে পারল না জুবাইর সিদ্দিকী। সবার হয়ে জ্যোৎস্না কঠিন গলায় বলতে লাগলো, বাবা, ওদের মুখে কি কোনো প্রকার দাড়ি চোখে পড়ছে তোমার? দুলাব্রো আর উনার ফটোকপি কি তোমার কোলে চড়ে আছে? জুবাইর সিদ্দিকী থতমত খেয়ে গেলেন। উনি নাতনিদের নিয়ে বাগানের দিকে চলে গেলেন সবার এমন কুটিল দৃষ্টি থেকে বাঁচার জন্য। ওদিকে 15 বছরের জিম মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, যাক বাবা, আবার নাম নেননি এবার, নয়তো সম্পর্ককে উলটপালট হয়ে যেত। নিজের স্বস্তি লুকিয়ে জিম বোন আর বোন জামাইয়ের সাথে সৌজন্যমূলক কথাবার্তা বলল। অতঃপর সকলে ফ্রেশ হওয়ার জন্য উপরে চলে গেল। ওরা চলে যাওয়ার অনেকক্ষণ পর নূর আর গুঞ্জন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে চলে আসলো। দুবোনে চাইনিজ ভাষায় নিজেদের সাথে কথা বলছে, যেটা বোঝার ক্ষমতা স্বয়ং চাইনিজদেরও নেই। নিজেদের মধ্যে জরুরি কথাবার্তা অব্যাহত রেখে ওরা আদো আদো বুলিতে বলতে লাগলো, মামা, মামা। অনেকবার ডাকার পরও জবাব না পেয়ে 2 বোন নিজেদের মধ্যে সলা পরামর্শ করে ডাক পরিবর্তন করে বলতে লাগলো, বাবা। একটু পর গুরবাজ আর নিলয় নিচে নেমে আসলো। হাসি মুখে নিজেদের মেয়েদের কোলে তুলে নিয়ে ওদের নরম নরম গালে টপাটপ চুমুক খেতে লাগলো। আর বাচ্চা দুটো খিলখিল করে হাসতে লাগলো। বাবার থেকে আদর পাওয়ার মাঝে ওদের মাম্মারাও চলে আসলো। কিন্তু জ্যোৎস্না রাতের একই পোশাক পরা দেখে ওদের বাবাদের ভ্রু কুঁচকে গেল। নিলয় বিড়বিড় করে বলতে লাগলো, নিজের বাড়িতে আসলেই আমাকে কনফিউজ করা শুরু করে দেয় এই খাদকবতী। আর জ্যোৎস্না রাত নিজেরাও নিজেদের দেখে অবাক হয়ে গেল। কাকতলীয়ভাবে ওদের পোশাক মিলে গেছে আজকে। মায়েদের দেখতে গুঞ্জন আর নূর ওদের দিকে হাত বাড়িয়ে দিল। ওরা গিয়ে নিজেদের মেয়েকে কোলে তুলে নিল। তবে হুট করে নূর পিছনে রাতকে দেখে ক্ষণকাল চুপ করে থেকে হাত বাড়িয়ে দিয়ে বলল, মাম্মা। রাত প্রথম দফায় অবাক হলেও বুঝে গেল নূর ওকে জ্যোৎস্না ভাবছে। এদিকে গুঞ্জনও একই ভুল করে জ্যোৎস্নাকে নিজের মাম্মা ভাবছে। ওরা কোল পরিবর্তন না করায় নূর আর গুঞ্জন কান্না শুরু করে দিল। তাই চটজলদি রাত জ্যোৎস্নার মেয়েকে আর জ্যোৎস্না রাতের মেয়েকে কোলে তুলে নিল। একটু পর আবারও দ্বিতীয় জনের দিকে নজর গেলে ওরা কোল পরিবর্তন করার জন্য কান্নাকাটি শুরু করে দিল। এভাবে ননস্টপ কোল পাল্টাপাল্টি চলতেই থাকলো। জ্যোৎস্না রাত ক্লান্ত হয়ে গেল এইসব করতে করতে। কিন্তু অবুঝ বাচ্চারা এখনও কনফিউশনে ভুগছে আর কোল পরিবর্তন করে চলেছে। ওদের অবস্থা দেখে গুরবাজার নিলয় বহু কষ্টে হাসি আটকে রেখেছে। এক পর্যায়ে ওরা দুজন জোরে হেসে ফেলে বলল, গ্যারা কোলে জ্যোৎস্না রাত।